খালাম্মা এই যে 2 তলা 3 তলা খালাম্মা গত সপ্তাহে কিন্তু আসি নাই, এবারটা কিন্তু একটু বাড়াই দিন। আমি অবাক, আমি কি সময় যত কাজে লাগবে এইটাই কাজে লাগাই দিচ্ছি। এই নোয়াখালী ভাষাটা একটু লেবরা সেবরা করে দিয়া বিভিন্ন ভাষা অ্যাডজাস্ট করে এই চায়নার থেকে ইংরেজির থেকে এটি একটা মিক্স করে যখন ডায়লগ দিই ওই জিনিসগুলো মজা পায় বেশি। শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনার মতো বর্তমান সময়ে কেউ আপনার ইচ্ছে করলে নাটকে বা চলচ্চিত্র অঙ্গনে আসতে পারবে? যেই হোক, নম্রতা, ভদ্রতা, শ্রদ্ধা, ভালোবাসা, এই জিনিসগুলো যদি একটা শিল্পীর ভিতরে না থাকে, শ্রদ্ধাবোধটা যদি না থাকে, তাহলে আপনি কিসের শিল্পী? আশেপাশে মাই মুরব্বি যে আছেন যেটাই সত্যি কথা, এই লেঙ্গা খোরায় এই আমার আল্লাহ নবীজি না। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাট্য অভিনেতা শামীম ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে এসে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো প্রথমেই শামীম ভাই একটা বিষয় জানতে চাবো যে আপনার অভিনয় জগতে আসার শুরুটা কিভাবে ছিল? আমার অভিনয় জগৎটা আসলে অভিনয় করার ইচ্ছা ছিল না কোনো কারণে। কারণ কি, আমি দেখছি যে আমাদের যে যারা ডিরেক্টর শ্যামলের, তখন দেখতাম কি অভিনয় না পারলে মার ওকে, আমি এই ডরে ওইদিকে মাথায় দিই নি, অভিনয় করবো এটা চিন্তা আমার মাথায় ছিল না। আমার চিন্তা ছিল যে আমি একজন ভালো প্রোডাকশন ম্যানেজার হব, সৎ প্রোডাকশন ম্যানেজার হবো। এই নিয়তে কিন্তু আমার মিডিয়াতে কাজ করা, আর কি মিডিয়াতে না ইন্ডাস্ট্রিতে। কারণ ফিল্ম থেকে আমার নাটক পাড়ায় আসা। তো নাটকে কাজ করতে করতে এক সময় মামুন স্যারের প্রোডাকশনে কাজ করছে, মামুনুর রশিদ স্যারের প্রোডাকশনে কাজ করছি, আরও অনেকেই আসছিল, অনেকের প্রোডাকশনে কাজ করছি। তা করতে করতে এক সময় মোটামুটি একটা প্রোডাকশনের দায়িত্ব পেয়ে গেলাম। সেই দায়িত্বটা হচ্ছিল আমাদের আফসানামি মিয়াবা। তার প্রোডাকশন হাউসের নাম এখন হচ্ছে মাচাঙ্গা প্রোডাকশন হাউস, যেটা হচ্ছে আমাদের স্কোয়ার কোম্পানির, আমাদের স্যারের। তো সেখানে সর্বপ্রথম আমাদের হাওয়া নামে একটা নাটক ছিল, সেটা ওনারা প্রথমে ওই মাছাঙ্গা ব্যানারে করছে। ওইখানে আমার কোনো ক্যারেক্টার না, আমি হাওয়াগড়ের ম্যানেজার ছিলাম, প্রোডাকশন ম্যানেজার। তারপরে আপনার তারপর হচ্ছে বন্ধন নাটক 21 টেলিভিশনে ওই মানে রিলিজ দিবে হচ্ছে 21 টেলিভিশন, তখন নতুন বাংলাদেশের সর্বপ্রথম সিরিয়াল। তো আমাদের ওই নাটক, এটা কত সালের দিকে হবে? এটা 99 সালে আমাদের কাজ শুরু হয়, শেষের দিকে 99 শেষের দিকে। তো তখন এই প্রোডাকশনের দায়িত্ব আমাদের এক একটা রুম আমরা শেষ করতাম, মানে আমাদের সেট করতে হইতো, মিমিয়া পায়া নিজের হাতে ধরে সেট করতো। এবং এই সেট হচ্ছে বাংলাদেশে এখনও অবধি ওই সেট কেউ চেঞ্জ করতে পারে নাই, মানে তৈরি করতে পারে নাই। এত গর্জিয়াস সেট ছিল, একদম সব কিছু ন্যাচারাল ছিল, মানে কোনো জায়গায় কোনো কমতি রাখে নাই কোনো গাছে। সেটার দায়িত্ব আমার ছিল। তো ওইখানে একটা ক্যারেক্টার ছিল লোকমান ওই নাটকে। তো লোকমান ক্যারেক্টার যে করতো, যাকে সিলেকশন করা হয়েছিল, ও ছিল না, মানে ও 2 দিন না 3 দিন কাজ করার পর হঠাৎ ওর পরীক্ষা আসে। পরীক্ষা থাকার কারণে এখন তো টেনশনে বেড়েছে, নাটক অনিয়ার ডেট, নাটক জমা দিতে হবে 20 পর্ব, তারপরে আমরা নতুন আরেকটা শিল্পী খুঁজবো, সেটার কোনো নাই। পরবর্তীতে অনেক শিল্পী যারা ছিল প্রত্যেকের খোঁচা দিছে, পাইনা শেষ মেশ তারা ডিসিশন নিল যে শামীমকে দেওয়া করায়। আমাকে যখন এই কথা কইছে, তা আমি কইলাম যে আপা আপনি যখন এটা আমার কইলে, আমি তো নিজের নামই লিখতারি না, তা আমি স্কিপ করুন কেমনে? অসুবিধা নাই, তোর টেনশন বুঝতাম। অমলান্দা আছে, নজরুল ভাই আছে, তারপরে আমাদের অমিতাভ রেজা ভাই, যে আজকে বাংলাদেশের সবচেয়ে টপ বিজ্ঞাপন নির্মাতা, সে তখন আমাদের মাছরাঙা প্রোডাকশন হাউসের সাথে জড়িত ছিল, সে আছে। এবং পাশাপাশি জাহিদ ভাই, তুষার ভাই, এরা যখন শুটিং করবি এরা তোকে শিখিয়ে দেবে। আর স্ক্রিপ্ট পড়াই দেবে কে? নজরুল ভাই, আন্তঃসারিয়া ভাই আর অমলান্দা। তাই এই যায় তো হেরা কইতাছে, আমি ওই একটা করে ডায়লগ মুখস্থ করে দিয়ে হারা নাইট বইয়ে মুখস্থ করি, আর সকালে আমি শুটিং করি। তো সেদিন আমার সিন থাকবে ছিল যে প্রথম সিনটা হচ্ছে যে মামা নানি আপনি ডাহে।
ওইটা হচ্ছে ওর প্রথম ডায়লগ ওই নাটকের শুরুতে আমার। তখন ওই আমি আবার আপনারা বলছেন যে আপা আপনার ঠ্যাং নয় আমি চলাই দিলাম, কিন্তু 20 পর্বের পরে কিন্তু আমার রেখেন না। যদি জিজ্ঞেস করে কয়, যদি মানুষ জিজ্ঞেস করে, দর্শক যদি বিও জিজ্ঞেস করে যে লোকমান কোথায়, ওখানে 3 তলা 7 পড়ে মেরেছি। মানে আপনি এই কাহিনীর সংলাপটা আপনি ঘুরিয়ে দিলেন। এখন যাই হোক 20 পর্ব বন্ধু শুটিং করলাম, করার পর অনেক শুরু হইল মাশাআল্লাহ। শুরুতে 2 পর্বে ছিলাম না আমি, প্রথম 2 পর্ব আমি ছিলাম না, 3 নম্বর পর্বের থেকে আমি আসি। 3 নম্বর পর্ব থেকে আসার পর থেকে আমি 7 নম্বর না 6 নম্বর পর্বে একটা শর্ট ছিল, সাইড বাই আমার একটা শর্ট কোন আমার এইটা আবার আমার স্যারে দেখছে, দেখার পরে বাহ অসাধারণ, এই ছেলে তো ভালো অভিনয় করে, এই ছেলেকে কোথায় বলে। স্যার জানে না যে আমি অপারেশনে কাজ করি। স্যারের মিমিয়াপা বলতে স্যার স্বামী হচ্ছে আমাদের প্রোডাকশন ম্যানেজার, ও আসলে জোর করে ওরে দিয়ে অভিনয় করে নইছে, ও আসলে অভিনয় করে না, করতে চায় না। তো ও এই সিরিয়ালের যত পর্ব হবে প্রত্যেকটা পর্ব যেন ও করে। স্যার ও তুমি না করছেন, ওকে ডাকো, আমার ডেকে নিয়ে গেছে। তা গেছি, যাওয়ার পর বলছে স্বামী তুমি কি না, তুমি বলে অভিনয় করবো না। স্যারের সামনে আমি কেমনি করছি, স্যার আমি করবো না, স্যার আমি করবো তো স্যার। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, স্যার খুব খুশি হয়েছে। স্যার খুশিতে অনেক কিছু আমি পুরস্কার পেয়েছি, যেটা বাংলাদেশে এখনও কোনো শিল্পী পায় না। স্যারের হাতের থেকে টাকা পাওয়া বিশাল ভাগ্যের। তো ওই দিয়েই আমার শুরু অভিনয়। তো আপনার শুরুটা ছিল চমৎকার, আপনি একজন হাস্যরসিক একজন অভিনেতা, সকলেই আমরা জানি। তো আপনার বেশ কিছু নাটক এবং সিনেমা আমরা দেখেছি। তো প্রথমে আপনি বড় পর্দায় ছিলেন নাকি ছোট পর্দা থেকে? প্রথমে আমি প্রোডাকশনে কাজ করতাম, হচ্ছে আমি ছোট পর্দায় কাজ করতাম বিটিভিতে। আগে তো চ্যানেল ছিল না, বাংলাদেশে কোনো চ্যানেলে ছিল না। মাঝে মধ্যে এটিএনে ইন্ডিয়ার থেকে যেটা হইতো যে এটিএনে বাংলা নাটক প্রচার হইতো, যে সেটা নির্ধারিত একটা টাইমে। তো এটা তো বাংলাদেশ থেকে হইতো না, ওইটা ওইখান থেকে ট্রান্সপোর্ট করতে। যখন এটিএন বাংলাদেশে চলে আসলো তখন থেকে মনে হল যে চ্যানেল শুরু হলো, যেমন এটিএন চ্যানেল। এই চ্যানেলে আমি তখন ওদের ইমপ্রেস টেলিভিশন লিমিটেড ছিল, ইমপ্রেস। তো আমি আবার ওনাদের প্রোডাকশন হাউসে কাজ করতাম, বিটিভির কাজ করতাম, প্রোডাকশন হাউসের কাজ করতাম। মানে প্রোডাকশন হাউসে মানে ওনাদের নিজস্ব চ্যানেলে বিটিভির জন্য সিঙ্গেল নাটক হইতো। তখন বিটিভিতে মাসে 1টা বা 2টা সিঙ্গেল নাটক যেত, সেটা বাইরের কোম্পানির থেকে, আর বিটিভিতেও যাইতোই। তো বাইরের কোম্পানি যেসব কাজ হইতো, হয়তো কেউ আমাকে ডাকতো না, বা বিটিভির কোনো কাজ হলে ডাকতো না। আর আমার বেসিক্যালি আমার লাইফ হিস্ট্রিটা হচ্ছে আপনার বেলুড়ে নাটক পাড়ায়। তো ওইখানের মানুষ আমার চেনে আমি কত চালাক চতুর। তো ওইখানে আমার একটা নাম ছিল যে অনেকে তো বেলুড়ের প্রিয় স্বামী বলে পরিচিত, আমি এখানকার সবাই জানতো। এবং আমি যে ক্যান্টিনে চাকরি করতাম, মহিলাসমিতি ক্যান্টিনে, সেইখানে কিন্তু বাকি খাওয়াইছে অনেক শিল্পীরে, এখন যারা সুপারস্টার এখন অনেকে নাই, মারা গেছেন, আর কিছু আছে না, এরা বাকি তো অনেকটা চা খাইছে যেটি আমার সাইডে ফেরন বাবু। তো ওই আমার নাটকপাড়া থেকে যাওয়া আর কি। মানে একজন চা বিক্রেতা ছিলেন প্রথমে নাট্যপাড়াতে, যেখানে নাটকগুলো হতো, সেখান থেকেই আপনার শুরুটা। আমার নাটকপাড়া শুরুটা, আর জীবন শুরু তো অন্য যায়। আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি এখন একটু প্রশ্ন করতে চাচ্ছি, যে বর্তমান সময়ে আসলে শিক্ষাগত যোগ্যতা ছাড়া বা একজন নাট্য অভিনেতা বা চলচ্চিত্র অভিনেতা হওয়া তো সম্ভব না, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার হচ্ছে সেটা হয়ে গেছে, সেটা কাকতালীয় ব্যাপার আমরা বলে ধারণা করতেছি। কিন্তু আসলে আপনি কি মনে করেন যে আসলে শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনার মতো বর্তমান সময়ে কেউ আপনার ইচ্ছে করলে নাটকে বা চলচ্চিত্র অঙ্গনে আসতে পারবে? এটা হচ্ছে উপরওয়ালার অশেষ মেবেল আমার উপরে, আমি যেটা মনে করি। এখনও যদি আমার কেউ স্ক্রিপ্ট দেয়, আমি কই আগে আপনি বলেন, তারপর আমি শুনি। আমি ওইভাবে বলে, আপনি 2বার পড়বেন, আমি 2বারই আমার মাথায় নিব, 3বার আর পড়া লাগবে। আমি হচ্ছে তবে এটা হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবান আমার উপরে, যে আল্লাহ যদি আমাকে এই ধরনের ব্রেন না দিত বা এত ফ্রেশ ব্রেন না দিত, আমি হয়তো আজকে আপনার লোকে কথা বলতেছি, আমি যদি ইংলিশও বলতে পারি না। এই যে আপনাকে মতন কিছু শিক্ষিত মানুষের সাথে চলতে ফিরতে না, মূর্খ মানুষও শিক্ষিত হয়ে যায়। আমি মূর্খ শিক্ষিত সমাজের মধ্যে বড় হয়েছি। শিক্ষিত সমাজের মধ্যে বড় হইয়া আমি এই হ্যাঁ ভাই ইয়েস ওকে ভাই এই জিনিসটা আমি পারছি। এবার আমি যদি মূর্খ সমাজে থাকতাম, প্রোডাকশন সাইডে থাকতাম, তাহলে কিন্তু আমি কোনো কিছুই পারতাম না।
তো ওইটাকে আমার ছোটো করার কিছু নেই, কারণ আমার ওই জায়গা থেকে আসা। আর আমি বলবো যে এটা আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ উপহার আমার দিয়ে দিচ্ছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতার কাছে অভিনয়ের জন্য 100%। লাইলে এইখানে কোনো মতে জায়গা হবে না, কারণ আমারটা হচ্ছে গড গিফট। জি, আপনি শিক্ষা লাগবেই, শিখতে হবে। অভিনয় জিনিসটা কিন্তু মামু বাড়ি গলা না, আইলাম দাঁড়াইলাম ডায়লগ দিল হইয়া গেল না, এত সোজা না অভিনয়। আমার স্যার বলছিল, আমি যাকে বেশি ফলো করি হুমায়ুন ফরিদি স্যার, বলছিল যে আল্লাহ বোধহয় তোর কিছু দিয়ে দিচ্ছে। তা বলছি আমার শরীর কাঁপতেছিল, তখন আমি ওরে জয়েন বলতেছিল, আমার শরীর এমনি এমনি কাঁপতেছিল। তা আল্লাহ বোধহয় তোকে কিছু দিয়ে দিচ্ছে, লাইলে আমার মতো হুমায়ুন ফরিদির সামনে তুই দাঁড়ায় ডায়লগ দিতেছ, আর তুই ডায়লগ দিতে পারছ। তো সে বলছে যে বাংলাদেশে একজন কিংবদন্তি কমেডি কিং, যার নাম হচ্ছে স্যার খান জয়নুল, সে তার ফটোকপি আমি, সে আমাকে এই একটা কিতাব দিয়ে গেছে। এবং মামুন আব্দুল্লাহ মামুন স্যারও বলে গেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এমন কিছু মানুষের সাথে আমার কাজ হয়েছে তারা অনেকে নেয় পৃথিবীতে। তা তাদের দোয়াটা আমার দিয়ে গেছে। তো আমি জানি না ওনাদের দোয়া হয়তো আমার কাজে লেগে গেছে। জি অবশ্যই। তো যাই হোক, আর একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি ছোটোবেলা থেকে অনেক অসহায়ত্বের মতো জীবনযাপন করেছেন, যেটা আসলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে আপনি বলেছেন। তো আপনার যে অসহায়ত্বটা, সেটা আপনার হচ্ছে কাটিয়ে উঠিয়ে আপনি এখন বর্তমানে একটা নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। তো তারপরেও আপনার হচ্ছে আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ হয়ে যায় যে আপনি নিখোঁজ আছেন। তো এই বিষয়টা একটু যদি আমাদের বলবেন। হ্যাঁ, এইটা হচ্ছে কি, এটা অনেক আগের ঘটনা। মানে এখন আজকে আমি আপনার সাথে কথা বলতে আজ থেকে প্রায় 5 বছর আগে বলছি। তা আমি একটু মানে অ্যাডিক্টেড ছিলাম। তো অ্যাডিক্টেড ছিলাম, তো ওই কারণে আমি নিজে মোবাইল টোবাইল বিক্রি টিক্রি করে গায়েব হয়ে গেছিলাম, মূলটা ভুলে গেছিলাম। তো যাই হোক, সেটা হচ্ছে আমার দোষ। আর আমার দোষ বলতে গেলে আমি যদি ওইখানে না পারা দিতাম তাহলে হয়তো বাপের গায়ে কেউ আমাকে নিতে পারতো না। তো আমার একটু মানে ওই জিনিসটার প্রতি লোভ হয়ে গেছিলো, ওই পয়সার লোভ করতে যাওয়া, জিনিসের লোভ করতে যাওয়া, এটা জঘন্য জিনিস। তো ওই কারণেই আমার সোশ্যাল মিডিয়াতে এই গুজবটা না, এটা বাস্তব ঘটনা ইচ্ছে ছয় যে লোকানো কিছু নাই। আমার এটা আমি নিজের দোষে নিজের পায়ে করে মারছি। আর আরেকটা জিনিস আপনার হচ্ছে, আপনার বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা টেলিভিশনে ইন্টারভিউতে আপনি বিভিন্ন সময় আপনার সত্য কথাগুলো আপনার বলতে কখনো দ্বিধা করেন না, সত্যগুলো আপনার হচ্ছে বাস্তবতাগুলোকে আপনি সুস্পষ্টভাবে আপনার ফুটিয়ে তুলেন। তো আমরা যারা আপনার প্রতিষ্ঠিত হয়ে যাই, মানুষ যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার অতীত ভুলে যায়, কিন্তু আপনি আপনার জায়গা থেকে সেই অতীতগুলা বারবার আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার যখন কেউ প্রশ্ন করে আপনি ফুটিয়ে তুলেন। তো এইটার কারণটা আপনার হচ্ছে একটু আমাদেরকে বলবেন। এটা হচ্ছে জেনারেশনকে বলি, আমাদের মিডিয়া পার্সন, আমাদের শিল্পী সমিতি, শিল্পী সমাজকে বলি। আচ্ছা, আপনি পিছনের কথাগুলো মনে রাখবেন। যদি পিছনের কথা না মনে রাখতে পারেন তাহলে সামনে আগাইতে পারবেন না। আর যদি মনে করেন যে আমি সোশ্যাল মিডিয়াতে আসছি, আমি অ্যাক্টিং করবো, আমি অভিনেত্রী হব, অভিনেতা হব, আর পিছনের কথা ভুলে যাব, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নবাব ফরাজউদ্দৌলা ছিল, এইটা ভেবে যদি আপনি ইন্ডাস্ট্রিতে ঢুকেন ধ্বংস হয়ে যাবেন। আপনি পিছনের কথা মনে করে আমি আস্তে আস্তে ধাপে ধাপে উপরে দিকে উঠবো। রাজা কাঙ্কাল এক কথা বলছিল, আমার শোনা কথা, যে উনি ফজর নামাজে ফজরের সময় ঘুম থেকে উঠতেন। আমি ওনার অনেক কাজ করছি রাজা কাঙ্কালে। তিনি বলতো, মানুষ যখন আস্তে 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 শীতে ওঠে না, দীর্ঘদিন থাকতে পারে। কেউ যদি 1 লাফের গাছে উঠতে যায় না, থাপ করে পড়ে যাবে। তা আমি ওই পিছনের কথা মনে রেখেই আমি আস্তে 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 উঠতেছি। আজকে আমার কেরিয়ারের আমি অভিনয় কেরিয়ার না, আমার অভিনয় কেরিয়ার কত 25 বছর, 26 বছর, কিন্তু আমি ইন্ডাস্ট্রির বয়স হচ্ছে প্রায় 35 বছর। আমি অনেক মানুষ দেখছি, অনেক শিল্পী দেখছি আমার চোখের সামনে, নাই গায়েব। আমার মতন ক্যারেক্টার যারা করতো তারা নাই, তারা হচ্ছে ওই যে মানে কী কয় পিপিলিটা, এই ক্ষণিকের জন্য আসে, ক্ষণিকের মধ্যে লাগে গেছে। কিন্তু দেখেন, আমি সততার সহিত চলছি। আমি যখন অ্যাডিক্টেড ছিলাম প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলতাম, এখন আমি কিন্তু সেটা না। আমি আগে যাচ্ছিলাম, এখন তা আছি। মাঝখানে 5টা বছর আমার ধ্বংস করে দিচ্ছে। সেটা আপনার হচ্ছে সেই ধ্বংসের কারণটা যদি আপনি বলতেন, যে আসলে সেটা আপনি একজন প্রতিষ্ঠিত অভিনেতায় বলা চলে, যখন আপনার হচ্ছে
শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনি নাট্যপাড়াতে এসে ভালো একটা বা জনপ্রিয়তা অর্জন করেছেন, তো প্রতিষ্ঠিত বলা চলে। তো সেইখান থেকে আপনি কেন আপনার হচ্ছে ধ্বংসের পথে চলে গেলেন? আসলে হয়েছে কি, ওই ওই শিক্ষিত অশিক্ষিতের মধ্যে একটা কাহিনী আছে না, মানুষ বলে না যে এটা আমি তো আপনাকে মতো মানুষই বলে যে শিক্ষিত শত্রু অশিক্ষিত শত্রু থেকে শিক্ষিত শত্রু ভালো। আমি হচ্ছে অশিক্ষিত শত্রু কিছু মানুষের সাথে পড়ে গেছিলাম, এটার নাম বলার দরকার নাই, এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে বসবাস করতেছে তারা। আমার পায়া বইছিল, নাম বললে ওনাদের অনেক বড় ক্ষতি হয়েছে বলার দরকার নাই, ওনারা এখনও আছেন। আমার পায়া বইছিল, তো দেখলো যে পোলারা বলা সোজা মানে বোকা ফুকা দেখি ওর দিয়ে এই কাজ করে, এই কাজ করতে গিয়ে না দেখলাম পয়সা হয়, লাভ আছে, অনেক কিছু পাওয়া যায়। এই লোকটা যখন ভিতরে কাজ করে গেছে যে আমার মতো মূর্খ যারা এই ধরনের লোভের মধ্যে পড়ে তাকে তো ধ্বংস আসবেই, নিজে থাক, সেটা প্রণত আমি নিজে হাতে হাতে। আমি যখন অভিনয় করি আমার যেমন সবাই সব আমার ক্যাটাগরির যে আর্টিস্টগুলা সবার যে রেভলিউশন তার থেকে 3 গুণ রেভলিউশন আমার বেশি থাকে, কিন্তু আমি পারি নাই। কারণ আমি বলছি যে আমার পায়ে আমি নিজেই কোরআন মারছি, কারণ আমি ধ্বংসের পথটাই বাইছে নিছি, ভালো পথটা বাইছে নিয়ে নিও। আমাকে অনেকে অনেক পরামর্শ দিচ্ছিল চলে আমার ফ্যামিলির থেকে, তো আমার সন্তানরাও বলতো, যখন আমার সন্তানটা বুঝতো যে বাবা বোধহয় ধ্বংসের দিকে গেছে আমার বড় ছেলে, তখন অনেকবার বলছিল বাবা এটা কি ভালো জিনিস, আমার যদি এলাকার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করতো বাবা তো এটা করে এটা করে এটা খায়, আমি কি শুনতে ভালো লাগবে? তো আস্তে আস্তে আমি কিন্তু নিজেকে ওই উনি কী বলে ব্রেন ওয়াশ করলাম যে না রে আমার পোলা যে কথাটা কইল ও তো বড় হয়ে গেছে 25 বছর 24 বছর বয়স ওর, আমি আমার পোলা আমার এত বড় একটা ক্যালের কথাগুলো আমি এটা মাথা নিতে পারলাম না। তো এই আমার ছেলেদের কারণে কিন্তু আমার জায়গায় ফিরে আসে আমার। তো আমি ওই একটাই জিনিস বলবো যে এটা হচ্ছে যারা করে এই ধরনের কাজ যারা করে তারা আমার চেয়ে বড় মূর্খ, জ্ঞানহীন মানুষ, ধ্বংসের পথটা কেন পাইছে না ভিতরে। আমি ওই জগৎ থেকে মানে আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, আল্লাহ আমার মানে এমন একটা জঘন্য জায়গায় নিয়েছিল যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আবার ব্যাক দিতে পারবেন। আপনি একজন নিঃসন্দেহে একজন সংগ্রামী একজন মানুষ, আপনি নিজের জীবনের সাথে সংগ্রাম করে আসলে অধঃপতন এবং আপনার হচ্ছে ধ্বংসের পথ এবং সুপথ দুইটা জিনিসই দেখেছেন। এবং আপনার থেকে আমি মনে করি যে আসলে মিডিয়াতে যারা আছে, সোশ্যাল মিডিয়া হোক বা আপনার চলচ্চিত্র অঙ্গনই হোক বা সঙ্গীত মিডিয়াই হোক, যেখানেই সম্পৃক্ত আছে, তো তাদেরকে আসলে অনেকটা বা মেসেজ নিতে পারবে বা শিক্ষা গ্রহণ করতে পারবে আপনাকে দেখে, যে আপনার যে এই যে বাস্তবতাগুলো আপনি যখন মিডিয়ার সামনে তুলে ধরেন, মানুষের কাছে যখন আপনি বলেন বা গণমাধ্যমে যখন এগুলো আসে, আপনার বাস্তবতাটা যখন আপনি প্রকাশ করেন, তখন কিন্তু এগুলা থেকে কিন্তু তারা আমি মনে করি যে একটা শিক্ষা গ্রহণ করতে পারবে যে একটা মানুষ কিভাবে অধঃপতনের দিকে যেতে পারে, আবার সেখান থেকে কিভাবে ব্যাক আসতে পারে। তো আপনি যে সেখান থেকে ব্যাক আসার কারণটাও কিন্তু বলে দিলেন যে আপনার সন্তানদের কথা চিন্তা করে এবং আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের কথাগুলোকে মাথায় নিয়ে আপনি আবার ব্যাক আসছেন। আমি আমার সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের দর্শকবৃন্দ আছে যারা আমাদের শিল্পী সমিতি যারা আছেন, শিল্পী যারা আছেন, কলা কৌশলীর থেকে শুরু করে টেকনিক্যাল পার্সন সবাইকে বলি উদ্দেশ্য করে, দেখেন একটা ফ্যামিলিতে যদি একটা অ্যাডিক্টেড থাকে সেই ফ্যামিলি কিন্তু ধ্বংসের পথ নির্ঘাত থাকবে। ধরেন আমার আজকে সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তান যখন ভার্সিটিতে যায় বলছে তোর বাবার নামে একটা নিউজ দেখলাম তোর বাবা অ্যাডিক্টেড, আমার সন্তান যখন আমাকে বলে যে বাবাই আমি তো আপনার ছেলে, আমি তো গর্বের সহিত বলতে পারি যে আমার বাবা এই, কিন্তু এখন আমি কী বলবো, সেই কথা চিন্তা করি, এখনও আপনার ছেলেকে বলে নাই, কিন্তু সেই কথা চিন্তা করে আমি কিন্তু আমার জায়গায় চলে আসছি। কিন্তু আমি সেই সমাজের মানুষদের বলবো ভাই আপনারও সন্তান আছে বা আপনার সন্তান হবে, বা বোন আপনারও সন্তান আছে বা আপনার সন্তান হবে বা আপনার সংসার হবে, আপনার ফ্যামিলির কেউ না কেউ বিয়ে শাদী হবে বা কিছু একটা হবে, যদি শুনে যে আপনি অ্যাডিক্টেড তাহলে ভাববে ওই ফ্যামিলির সাথে আপনার সে সংসার বাঁধবে কিনা, সংসার জোড়াবে কিনা, সেই জিনিসটা ওরা আগে চিন্তা করবে। অতএব যারা এই সাথে যুক্ত আছেন আমি বিনয়ে অনুরোধ করবো ভাই, আমি যেভাবে চলে আসছি ব্যাক টু দ্য পেভিলিয়ন চলে না, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই শুদ্ধ পথ দেখাই দিবে যেটা আমি পাই গেছি ভাই। চমৎকার। আসলে আপনার কথাগুলো শুনে নিজের আবেগ অনুভূতিটাও আসলে আমি ধরে রাখতে পারি নাই।
যে কথাগুলো আপনি বললেন এগুলো আসলে আমাদের সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার যারা আছে প্রত্যেকটা মানুষেরই আপনার থেকে এই কথাগুলো গ্রহণ করা উচিত যে প্রত্যেকটা মানুষেরই পরিবার আছে, পরিবারের কথা চিন্তা করে আমরা যে কোনো কর্মই করি না কেন আমরা সব সময় পরিবারের কথা চিন্তা করে সেই কর্মগুলো করব। তো আপনি একজন অভিনেতা, আপনাকে নিয়ে আপনার সন্তানের গর্ব হওয়া উচিত যে আমার বাবা একজন পরিচিত মুখ সোশ্যাল মিডিয়াতে বা নাট্য জগতে বা চলচ্চিত্র অঙ্গনে আমার বাবা অভিনয় করে, আমার বাবা একজন অভিনেতা, প্রাউড ফিল করবে, গর্ব করবে। হ্যাঁ। তো সেই স্থানটা আপনি নষ্ট করে দিয়েছিলেন, আবার আপনার হচ্ছে সেইখানে আবার ব্যাগ আসছেন, এখন আপনার সন্তানরা আপনাকে নিয়ে গর্ব করতে পারে এবং গর্ব করে বেড়ায়। তো এখন আপনার অনুভূতিটা কি? এখন হচ্ছে আমার বড় ছেলে জি। কিছুদিন আগে ওর ভোটার আইডি কার্ডে কি জানি করবে আর কি। জি তো গেছে গ্রামে যেখানে ভোটার আইডি কার্ড ইয়ে করতে হয়, জি তো গেছে যাওয়ার পরে তো ওর মোবাইলের উপরে আমার আর ওর ছবি জি স্ক্রিনে তো আসে না যে ও দেখতে গিয়ে একজন দেখলো কী ব্যাপারে এই ছবি আপনার কাছে পাশে কেন পেলে আমার বাবা হয়। আপনার বাবা ইনি, আপনি ওনার ছেলে? ও মাই গড, কী বলেন, ওনার দেখলেই তো উনি ছেলে। তা আপনি কী করতে আসছেন? বলতে যে আমার আইডি কার্ডটা কী জানি নামে সংশোধন করতে আসছে। করতে আসেন, ওনার সিরিয়াল বাঙ্গিয়া ওনার পিছনে নিয়ে বলছে ওনার সংশোধন করতে তাড়াতাড়ি। তো আমাকে সাথে সাথে ফোন করে বলছে বাবা আমি আজকে সাকসেস। কেন বাবা? গাইড শুধু ছবি দেখে বলছে যে এর সন্তান তুমি। আমি তোমার আমি এমন একজন ছিলেন, এমন একজন বাবা পাইছি যে কিনা বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে, যেখানে পৃথিবীতে যেখানে বাঙালি বসবাস, যেখানে বাংলা নাটক দেখে তারা সবাই আপনাকে চিনে। এবং আমি গর্বের সহিত বলতে পারবো যে আমি একজন গর্বিত বাবার সঙ্গে থাকা। আর কিছু পারি না, এটাই আসলে প্রত্যেকটা সন্তান কিন্তু মা বাবার কাছ থেকে আশা করে এবং সন্তানের কাছ থেকেও মা বাবা এটাই আশা করে যে তার সন্তানের জন্য মা বাবা উজ্জ্বল হবে, তাদের মানুষ সম্মান করবে, এটাই কিন্তু আশা করে। তো যাই হোক, আমরা যাব ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের আজকের অতিথি শামীম ভাইকে সাথে নিয়ে। কোথাও যাবেন না দর্শক, আমাদের সাথে থাকুন, আসছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথি শামীম ভাইকে নিয়ে। তো শামীম ভাই, যে বিষয়টি বলতেছিলাম যে আসলে প্রত্যেকটা মা বাবাই তার সন্তানের জন্য চায় যে আমার সন্তানের কর্মের জন্য আমি গর্বিত বা আমি গর্বিত হই। তো আপনার সন্তানের কারণে আপনি গর্বিত হয়েছেন, এমনটা কি হয়েছে কি? হ্যাঁ, আমার ছোটো ছেলে, জি, ও হচ্ছে ওই আলহামদুলিল্লাহ 150 জন বাচ্চার মধ্যে সে হচ্ছে ক্লাস 1-এ এক। জি, তো তাকে নিয়ে আমি খুব নিজেকে অনেক গর্ববোধ মনে করি। কারণ কি, সে ওই সবসময় যখন পুরস্কার দেওয়া হয় বা কোনো কিছু ওকে দেওয়া কোরআন তেলাওয়াত করে, তো জি, সূরা পড়া তারপর শুরু করবে। এবং আমি তো থাকি না, জি, সবসময় ও বাবার নাম বলবে, মার নাম বলবে, প্রথম পুরস্কারটা ওকে নিতে হবে এবং বলবে যে আজকে আমার মা আসছে। আর সবসময় বলতেছে তোমার বাবা কোথায়? তো বাবা শুটিং আছে। তো আমার সন্তান যখন আমার কথা জমিষ্ঠে যে এতগুলো মানুষের সামনে বলে যে আমি এমুকের সন্তান, তখন সবাই জোরে তালি দেয়। এই কিন্তু অনেক কিছু। জি, যাক, তাহলে আমরা আনতে পারি যে আপনি গর্বিত সন্তান পেয়েছেন এবং আপনার সন্তানও গর্বিত একটা বাবা পেয়েছে। এবং আমার 3 ছেলের মধ্যে বড়টা একটু পড়াশোনা দিলে নিজে একা একা পড়তো। আমি কখনো ওর জন্য টিচার রাখিনি, ওর জন্য আমি কোনোদিন টিচার রাখি নাই। নিজে একা একা পড়ে আজকে সে অনার্স থার্ড ইয়ারে শেষ করবে। সে একা আরেকটা কোম্পানিতে জব করে। জি, তো আমি যদি কোনো কিছু করি যে বাবা আমার আইডি কার্ডটা ঠিক করতে হবে, বাবা আমার পাসপোর্টটা ঠিক করতে হবে, ও করে কী জানি কম্পিউটার কী কাজ করে না আমি ঠিক জানি না, আমি রিপোজিওটা দিয়ে ওলা। তো একবার একজনে জিজ্ঞেস করছিল আমার যে স্বামী ভাই বলছিল তো পাশে বসা, তো স্বামী ভাই আপনার ছেলে বড়রা কিসে পড়ে? আমি ইন্টারমিডিয়েট পড়ে। জি, হ্যাঁ বাবা কী বলুন, আমাকে কি আমি অনার্স পড়ি, আমাকে ওইটাকে আর ছোটো না বলো। এবার বলছেন যে কী জাতের বাবা আমি কোনটা কি এটা এটা, তো বলতে ওইটা বড়। আমি আমার বড় ছেলেকে নিয়েও আমি একটা অনুরোধ করি যে আমার ছেলেকে আমি কখনো টিচার দিয়ে পড়াইনি। সে নিজে একা একা পড়ে সে অনার্স থার্ড ইয়ারে। জি, যাক, দোয়া রইল আপনার সন্তানদের
জন্য, আপনার পরিবারের জন্য। তো শামীম ভাই, আপনি যখন নাটক করতে যান, নাটকের শুটিংয়ে যান, তখন দেখা গেল যে দর্শকরা আপনাকে দেখার জন্য ভিড় করে বা দর্শকদের একটা বিড়ম্বনার সৃষ্টি হয়। তো আপনি এরকম কোনো দর্শক বিড়ম্বনায় পড়েছেন রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে, কোনো স্মরণীয় ঘটনা আছে? না, এরকম আমার অনেক পড়ছি কিন্তু আমি কোনো সময় বিড়ম্বনা নয় করি, আমি মতো ইয়ে করি না। কারণ কি, দর্শক যদি আমাকে না দেখতো তাহলে আমি স্বামী হইতে পারতাম না। দর্শকের কেন কিন্তু আমি স্বামী। এখন আমাদের দেশে কিছু বিখ্যাত শিল্পী আছে যারা কিনা দর্শকদেরকে, যাদের কারণে আমরা আজকে শিল্পী, সে দর্শককে যদি আমরা ফেলা করে ফেলাই দিই তাহলে তো আমরা শিল্পীর কাতারে না। আমাদের শিল্পীর রুলস হচ্ছে যে যেই হোক, নম্রতা, ভদ্রতা, শ্রদ্ধা, ভালোবাসা, এই জিনিসগুলো যদি একটা শিল্পীর ভিতরে না থাকে, শ্রদ্ধাবোধটা যদি না থাকে, তাহলে আপনি কিসের শিল্পী? মোবাইল খেলায় দেন আপনি, এত বড় সাহস হয়েছে আপনি, এত বড় শিল্পী হয়েছেন আপনি। এটা তো আপনি খোঁজি অতিথির পাখি, ওই শীত এলে এই পাখি আসে বাংলাদেশে, আর শীত গেলে থাকে না। আপনি 3 মাসের জন্য বেড়াইতে আসেন আমাদের দেশে। তো এই ধরনের শিল্পী আমাদের শিল্পী সমাজ সংঘকে নষ্ট হয়ে দিচ্ছে। আমি এই কাজ করি না। আমার যদি জায়গাও ধরে, খাইগাও ধরে, আমি আপনি করে বিশ্বাস করবেন না, আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় গেছিলাম একটা প্রোগ্রামে, তো রবরের মতন দাঁড়িয়েছে। এখন মানুষ তো ভাই, আমি তো কেটে বললাম ভাই, কারণ করে ক্যামেরা যেমনি তো আসতেছে, এই যেমনি তার করেছে, আমি উন্নয়ন তাকে প্রত্যেকটা মানুষের সব পূরণ পেয়েছি। এটা হচ্ছে শিল্পীর মূল কাজ। দর্শককে আপনি টেলিভিশন যেমন বিনোদন দেন, এইখানে বিনোদন দেওয়ার কিছু, এখানে শুধু মানুষটা একটা স্মৃতি তুলতে চায়, একটা স্মৃতি রাখতে চায় যে আমার প্রিয় ব্যক্তিকে পাইছি আমার কাছে। যখন আপনার হচ্ছে আমরা কথায় কথায় বলে থাকি যে শিল্পীরা উদার মনের হয়ে থাকে, তো এই উদারতাটা আসলে আপনার কোন জায়গায় প্রকাশ পায়? আপনি একজন শিল্পী হিসেবে আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে যখন একজন অভিনয় শিল্পী বা সঙ্গীত শিল্পী, যে কোনো শিল্পীর আসলে আমরা বলে থাকি যে তারা উদার মনের হয়ে থাকে, তাদের উদারতাটা কোথায় গিয়ে প্রকাশ পায়? আমি আপনাকে একটা কথা বলছিলাম, যে কোনো জায়গার, সেই গানের শিল্পী হোক, মঞ্চ শিল্পী হোক, টেলিভিশন হোক, ফিল্মের হোক, তাদের শিল্পীদের উদারতাটা আসবে কোথেকে জানেন? নম্রতা, ভদ্রতা, শ্রদ্ধা, ভালোবাসা, এটা সবাই ক্ষেত্রে লাগবে। আপনি যদি মানে এই জিনিসগুলো না রাখেন তাহলে আপনি উদারতা আসবেই না, তাহলে তো আপনি হিংস্র বাড়বে গেলেন। শিল্পী হচ্ছে উদারতা। আমি আমার টাকা পয়সা দিয়ে দিব, সব দিয়ে দিলাম, ওইটা উদারতা। পারলেন কাউকে সহযোগিতা করবেন, পারলে সাহায্য করবেন, পারলে আপনার ভালো পথটা দেখা দিবেন। এইটা হচ্ছে প্রত্যেকটা মানুষের দরকার আছে, শিল্পীদেরও দরকার। শিল্পীর তো আগে শিল্পী হচ্ছে, আজকে আমি এই যে আপনার এখানে যে কথাগুলো বলতেছি, এটা কিন্তু একটা মেসেজ। অবশ্যই এইটা কিন্তু প্রত্যেকের কানে কানে চলে যাবে। এই মেসেজটা কিন্তু আবার ওই ব্যক্তি দেখে আবার আর কানে কানে দিয়ে, এই জিনিসটাই হচ্ছে শিল্পিত্ব। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন নাটকে অভিনয় করেন, তো কোন ক্যারেক্টারগুলো আসলে আপনাকে বেশি দিয়ে থাকে? আমরা কিন্তু জানি, তারপরও আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি যে আসলে আপনি নিজে আমাদেরকে বলবেন। আমার বেসিক্যালি আমার যাই হচ্ছে ফকির ক্যারেক্টার। এটার কারণটা? এটার কারণ হচ্ছে কি, ওই যে পা ব্যাকা করা, বডি ব্যাকা করা, এইটা মনে হয় আমার সে ভালো আর কেউ পারে না আমার জানার মতো। আমি জানি না, পারে হয়তো কেউ, কিন্তু আমি যতটুকু জানি যে আমি বোধহয় সবচেয়ে ভালো জানি পা ব্যাকা করা। আর আমার যে ভাষাটা, আমার নোয়াখালী ভাষা, এই নোয়াখালী ভাষাটা একটু লেবরা সেবরা করে দিয়া বিভিন্ন ভাষা অ্যাডজাস্ট করে, এই চায়নার থেকে, ইংরেজির থেকে, এটা একটা মিক্স করে যখন ডায়লগ দিই, ওই জিনিসগুলো মজা পায় বেশি। এইটা হচ্ছে ফকিরের। আরেকটা ক্যারেক্টার হচ্ছে যে দারোয়ান, যে একটা এত বড় বিল্ডিংয়ের দারোয়ানের যে ক্যারেক্টারটা, ওটা মেজর যদি হয়, ধরেন যে গল্পের সাথে লাগে, ওইটা মজা পাই বেশি। যেমন আমি কমেডি 420 নামে একটা সিরিয়াল ছিল আমার, এটা প্রায় 800 পর্ব পর্যন্ত গেছিল, 800 মিনিটে। ওইটা থেকে তো পুরো নাটক কিন্তু শুরুই কিন্তু আমরাই, এবং সিদ্দিক ভাই আমরা যারা ছিলাম, এই দারোয়ান ক্যারেক্টার দিয়ে কিন্তু বাইরে। তো এই ধরনের ক্যারেক্টারগুলো আমার যায় বেশি। তো আপনার জনপ্রিয় একটা ডায়লগ আমরা আমাদের দর্শকদেরকে শোনাতে চাচ্ছি। এই আমাদের হাসান ভাই, আমাদের কণ্ঠশিল্পী হাসান ভাইয়ের একটা গান ছিল, বিখ্যাত গান, ওইটা দিয়ে আমি ওনারা দিয়ে আমি পেছালাই আর কি। আশেপাশে মাই মুরব্বি যে আছেন যে তাই সত্যি কথা, এই লেঙ্গা খোরায় এই আমার আল্লাহ নবীজি না। এই যে 2 তালা 3 তালার খালাম্মা,
এই যে আমি আয়া করছি, গত সপ্তাহে আসতে পারি না, এই সপ্তাহে আসছি খালাম্মা, চিনচিন দিয়ে আমাকে চিনছেন? চমৎকার। এই জিনিসটা হচ্ছে কি আমি একজন দেখছি উত্তরায় ওই সপ্তাহে এক সপ্তাহ পর পর করে একজন ফকির আসে, আইসা খালাম্মা এই যে 2 তলা 3 তলা খালাম্মা, গত সপ্তাহে কিন্তু আসি নাই, এবারটা কিন্তু একটু বাড়াই দিন। আমি অবাক, আমি কি সময় যত কাজে লাগবে এইটাই কাজে লাগাই দিচ্ছি। মানে সেই থিমটাকে আপনি এনে নাটকে কাজে কাটিয়েছেন। তো আমরা বিগত দিনে দেখেছি যে আসলে আপনি ফকিরের যে ভিক্ষুকের যে ক্যারেক্টারগুলো সেগুলো এবং দারোয়ানের ক্যারেক্টারগুলো বেশি করে থাকেন। তো এটা কি আসলে আপনার মানে গল্পের সাথে আপনাকে আসলে ওইভাবে আপনার মানিয়ে নেয়, নাকি আসলে আপনার ডিরেক্টর যারা থাকে, প্রযোজক যারা থাকে, তার আগে থেকে সিলেক্ট করে যে আসলে শামীমকে দিয়ে এই ক্যারেক্টারটা করাবো, এই কারণে একটা দারোয়ানের ক্যারেক্টার রাখতে হবে বা একটা ফকিরের ক্যারেক্টার, ভিক্ষুকের ক্যারেক্টার রাখতে হবে গল্পে? হ্যাঁ, আমি একটা আছে যে আমি শুভ ভাইয়ের সাথে এখন শুভ জি জলি আর ইন্ডিয়ান ছিল হচ্ছে মানে ইন্ডিয়ান যৌথ প্রযোজনার ছবি ছিল, জি আমি একটা সোল। জি এই ছবি শুরুই হচ্ছে এই সিন দিয়ে। জি। তো ডিরেক্টর, রাইটার, প্রডিউসার এরা বসে কিন্তু আমাকে সিলেকশন করছে, কারণ প্রত্যেকটা শিল্পী আগে চিন্তা করে স্ক্রিপ্টটা লেখার পর ক্যারেক্টার কে কে, এই ক্যারেক্টারটা চিন্তা করার পর কিন্তু আগে চিন্তা করেছে হ্যাঁ শামীমকে নেওয়া যায় কেন। তো ওই ক্যারেক্টারটাই লেখে যে ক্যারেক্টারটা শামীমকে যাবে, এর বাইরে কোনো ক্যারেক্টার আমার নেবে, কারণ জানে যে আমার তো এর বাইরে যেতাম না। যাক, নিজেকে নিজে আসলে গালি দিয়ে আসলে কি সুখ পাইলেন আমি জানি না, তবে আসলে আপনি একজন হাস্যরসিক একজন মানুষ, হাস্যরসিক একজন অভিনেতা। আসলে আপনার অভিনয় আমার কাছেও খুবই ভালো লাগে। তবে আপনার একটা ছবি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, দেখেছিলাম যে আসলে আপনি একটি রাজকীয় একটা পোশাক পরে, আপনার রাজকীয় একটা মোজ পরে আপনি বসে আছেন। তো সেটা আপনার কোন নাটক বা কোন সিনেমা? এইটা হচ্ছিল আরটিভির একটা প্রেশন ছিল, জি হাম্বা। ওই হাম্বাতে ওই একটা ক্যারেক্টার, এটা আসলে ওই 10 সেকেন্ডে বা 10 মিনিটের একটা ছিল, জি কমেডি শো। আমার মনে নাই, কিন্তু ওইটা ছিল যে কোরবানিদের 1 সপ্তাহ আগের থেকে টানা 7 দিন এই হাম্বা শোটা হতো। জি এই কোরবানিদের আগ অবধি, যেমন গরুর ম্যানিকেয়ার, প্যারিকেয়ার, হেয়ার স্টাইল, ফেসিয়াল, এগুলো গরু বিষয়ে বসেছে, ওগুলা আমরা ওই কোরবানিতে আগে এগুলো করতাম। সেইখানে গোপটা ছিল রাজা, পাগড়ি সব ছিল রাজা। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি শামীম ভাই, আপনি নাটকের পাশাপাশি সিনেমাও করেছেন বেশ কিছু। তো এ পর্যন্ত কয়টা সিনেমা করেছেন আপনি? 35টা সিনেমা। তো নতুন সিনেমা নিয়ে কি কাজ করতেছেন, নাকি সিনেমা থেকে আপনার দূরে আছেন? না, সিনেমা থেকে দূর না, একটা সিনেমার কথাবার্তা চলতেছিল কানাডিয়ান ফেস্টিভ্যালে যাবে বলে। জি সেটা হচ্ছে আমি প্রতিবন্ধী থাকবো, লাইয়া করতে হবে চুল। তো সেটা ও ফাইনাল হয় না, ফাইনাল হইলে আমি জানতে পারবো। আমার ব্লু কাটতে আমি কিছু ব্লু কাটতে পারবো না, সব কিছু করতে পারবো। তো যেহেতু কানাডিয়ান ফেস্টিভ্যালে যাবে, এইটা আর 6টা ছবি এমনিতে রিলিজ হইতেছে না। এটা আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু জানবো। আসলে আপনি যে বললেন যে আসলে ব্রো এবং মাথার চুল কাটতে হবে, তো আমরা তো আসলে দেখে থাকি বা জেনে থাকি যে আসলে মেকআপের মাধ্যমে আসলে অনেক কিছু করা সম্ভব। না, এইটা করা যাবে, কিন্তু এইটা আমাদের দেশে ওই সিস্টেমটা নাই। ওরা করতে গেলে অনেক খরচা যাবে। আমি জিজ্ঞেস করছিলাম, আমি কাছে ঠিক আছে আমি করতে পারবো, আমার চুল ফালা দিন, কোনো অসুবিধা নেই। আমার তো অন্য মানুষের কাজ আছে, তাদের কাজ করতে হবে, আমার ওইটার জন্য উইক কেনার জন্য টাকা দিতে হবে। তুমি বলছো ঠিক আছে 10,000 টাকা ওইটার জন্য বাজেট করাইছে উইকের জন্য। আলাদাভাবে আপনার হচ্ছে চুলটা ফেলে দিবেন দেখে 10,000 টাকা আপনাকে বাজেট দিন শুধু উইকের জন্য। বুঝি, এক সপ্তাহের জন্য না, 1 সপ্তাহের জন্য না, ব্যাপারটা হচ্ছে যে আমি তো চুল ফালাই দিচ্ছি, আমি একটা উইক কিনবো, এই চুলটা তো আমার মাথায় বসাই দেবো, আমি তো চুল টাক থাকবো। তো ওই চুলটার টাকাটা ওনারা দিতে বলছে, আপনি দিবেন। আমি যতদিন না হতে বড় চুলবো ততদিন পর্যন্ত এটা থাকবো আমার কাছে, তারপর আপনি দিয়ে দিন। যাক, তাহলে আপনি বিকল্প বুদ্ধি হিসেবেও এখানে পদ্ধতি কাটিয়ে নিয়েছে। হ্যাঁ, যাই হোক শামীম ভাই, আর একটা বিষয় আমরা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আপনার কাছে জানতে চাওয়া আর কি, যে বর্তমানে আসলে আপনাকে সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যায়, আসলে নাটক থেকে এবং সিনেমা থেকে আসলে আপনার সোশ্যাল মিডিয়াতে বেশি আমরা দেখতে পাচ্ছি, কারণটা কারণটা হচ্ছে ওই যে ওই মাঝখানে যে 5টা বছর আমি ক্ষতি করছি নিজের, জি
ওই 5টা বছরের আগ মুহূর্তটা ছিল হচ্ছে যে ওই জায়গার মানুষই আমার ক্ষতি করছে। আমি বললাম না যে কিছু মানুষের নাম কম না, তা যারা ক্ষতি করছে তারা কিন্তু আমার টানে নেয় আর বাঁচানোর জন্য। আমি যে গাথায় করছি যাদের জন্য, তারা কিন্তু আমার টাইনে তুলে নেয়, তারা গাথায় ভালো হয়ে গেছে। তো আমি তো আর উঠতে পারি না। তা আমার ওঠার জন্য আমি কিছু মানুষ পেয়েছি, অন্তত আমার সন্তানদের জন্য বাঁচতে হবে। তো ওইখানকার মানুষই আমাকে সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমার ফিউচার, আমার ভবিষ্যৎ, আমার মানে আমার যা কিছু আছে, যে শামীম এই হয়ে গেছে, শামীম ওই হয়ে গেছে, শামীম খারাপ হয়ে গেছে, তা যেটা না তার চেয়ে বেশি কইছে কিছু মানুষ আছে, আমার চিহ্নিত মানুষ। আমি বলবো না, আমি বলি না, আমি শুধু আল্লাহকে বলি, আল্লাহ আমার তো কেউ নাই, আপনি ছাড়া বিচার দিলে তো আপনাকে দিন, আপনি তো মালিক। তো বিচার আপনাকে কাছে দিয়ে দিলাম, নাম বললাম না, আপনি বুঝে নিয়ে আল্লাহ বুঝে দিচ্ছে, জানি না আল্লাহ কী বলবে। তো যখন দেখলাম যে এইখানকার মানুষ আমাকে তাই না উঠায় নেয়, তখন আমি হাত বাড়ালাম, কেউ তো একজন টান দিবে। তো দেখলাম হাত বাড়ানোর পর আবার এই সোশ্যাল মিডিয়ার মানুষই টান দিছে, যেটা আমি কখনো চিন্তা করি না যে এই মানুষগুলো আমার টান দেবে বা আমি এদের সাথে কাজ করবো। আমি আগে কোনো সময় ফেসবুক বা ইউটিউব বা এগুলো আমি খুব একটা পছন্দ করতাম না। তখন দেখলাম না, এই লোকগুলো আমাকে টিকে রাখছে এই 5টা বছর থেকে, এই যে আজকে 10টা বছর হয়ে গেছে, 10টা বছর ওই জায়গা থেকে বাইরে আমি ওনাদের নাই। এখন মনে হচ্ছে ওই জায়গা থেকে এই জায়গায় ভালো আছে। তো এখন মাসে কতদিন কাজ করেন আপনি? আলহামদুলিল্লাহ আমি বিগত কয়েকদিন ধরে পড়তেছি নিজের শরীরের জন্য। জি, আলহামদুলিল্লাহ 20 দিন। মাসে 20 দিন কাজ। 20 দিন আমার আর যখন নাটকে কাজ করতেন, সিনেমায় কাজ করতেন, তখন আপনার মাস? সবার সাথে যোগাযোগ করতে হইতো, সব দিকটাকে বলতে হইতো, ভাই আসসালামু আলাইকুম দাদা ভাই, জি, আমি শামীম, হ্যাঁ শামীম বলো ভাইয়া, নতুন নতুন সিরিয়াল তুললে ডাক দিয়ে আমার লোকের লাগে আর কয়েকজন। জি, আমার কথা মনে থাকে না। তো এই জায়গায় আমার মনে রাখার কিছু নেই। এই জায়গা হচ্ছে কি এত পরিচিত হয়ে গেছে, এত ক্লোজ হয়ে গেছে সবার সাথে, ওই কাছে শামীম ভাইয়ের ডিরেক্টর ওইগুলো, শামীমের লোক একই কাছে একদম বাস তো নিয়ে নিল। আগের থেকে এখানে সারা বেশি পাচ্ছেন? এইদিকে সারাদেশ ওইখানে হচ্ছে কি কেউ জানি একটা সিন্ডিকেট কাজ করতেছে, ওই মানে মানে হয়ে গেছে, হজবরল হয়ে গেছে এই জায়গাটা। মানে কে কত পয়সা বেশি নেবে, কে কত রেমুনেশন বাড়াই দিলে সবচেয়ে বড় সুপারস্টার হয়ে যাবে। আমি এখনও বলি ভাই, যদি এত বড় মাপের অ্যাক্টর হয়ে থাকেন, আমার সাথে 5টা ভাষায় অ্যাক্টিং করতে আসেন ভাই, 5টা ভাষায়। আল্লাহ যদি চায় আমি ওই জায়গায় কাদাই দিব, আমি মানুষ হাসাইতে পারি, আবার কাদাইতে পারি। আপনি রেগেও তো না, তা আমি তো রেমুনেশন বাড়াতেন 2 লাখ 2.5 লাখ করে। তো আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে যে কাজ করতেছেন, নাটকের একজন বড় পর্দার একজন অভিনেতা হয়ে আপনি ছোট পর্দায় কাজ করতেছেন, এবং আমরা বর্তমান সময়ে দেখতেছি যে অনেক বড় পর্দার অভিনেতা তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আগ্রহী এবং কাজ করতেছে। তো তাদের আপনার হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহটা আপনার কেন জন্মেছে বলে মনে করেন আপনি? ওই যে সিন্ডিকেট, জি, ওই লোকগুলো ছিল না, প্রয়োজন ফুরিয়ে গেছে, তো ওই লোকগুলো তো বাঁচতে হবে। আবার ধরেন যে কেউ অ্যাপ নিয়ে চলে আসছে, তো এটা জিনিস কি, ধরেন যে কাজ থাকা সত্ত্বেও ধরেন যে ওনার মাসে হয় 10 দিন লাগবে, ওনার বলতে এই 5টা দিন অতিরিক্ত কারোর সাথে কাজ করে। এই কারণে আস্তে আস্তে এদিকে আসে যে ভালো কিছু হয়, যদি ভালো পয়সা পাওয়া যায়, সেটা ওনার ফ্যামিলির জন্য ভালো, ওনার জন্য ভালো। এর জন্য এখানে আসা, ভালো কিছু করা, ভালো ভালো মানুষের ভালো ভালো কাজ হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে তো ভালো ভালো কাজ হচ্ছে। বক্কর সকর কাজ তো করা অন্য সব মানুষ, আমরা করি না ভালো ভালো কাজ, অবশ্যই। তো ওনারা তো ভালো কাজের জন্যই আসে। তো সবার ধারণা হচ্ছে এইখানে বোধ হয় সব খারাপ কাজই হয়, সব খারাপ। ফেসবুক পেজ, ইউটিউব, শর্ট ফিল্ম, এগুলোতে সব খারাপ। কি এর খারাপ? সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আসলে বৈদেশিক মুদ্রা আপনার ইনকামের একটা ভালো একটা পন্থা, এবং যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে তারা কিন্তু আমি মনে করি যে রিভিডেন্স যোদ্ধা, তারা কিন্তু বৈদেশিক মুদ্রা ইনকাম করতেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আসলে শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বেও কিন্তু আসলে আপনার কম বেশি আপনার হচ্ছে ভালো মন্দ মিলিয়েই কিন্তু আসলে চলতেছে পরিচিতি। তো হ্যাঁ, তো আপনারা যারা আসলে পরিচিত মুখ আছেন, পরিচিত বা অভিনেতা আছেন, তারা তো সবসময় ভালো কাজগুলোই করেছেন এবং ভালো কাজগুলোর সাথে আছেন। যখন একটা স্ক্রিপ্ট আসে বা একটা কাজের অফার আসে, তখন তো সেটা যাচাই বাছাই করে আপনারা কাজগুলো করে থাকেন। তো এখানে আমার কোনো দ্বিমত নেই। তো আরেকটা বিষয় জানতে চাবো যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি বিভিন্ন ভাষাকে আপনি অনুকরণ করে কথা বলতে পারেন। তো আপনার এরকম আপনার হচ্ছে 2-1টা ভাষা আমরা শুনতে চাচ্ছি। বিভিন্ন আমার রাগে আমি বলি পাই বিভিন্ন ভাষা বলতে গেলে যে পাবনা কুষ্টিয়াটা আমাদের যখন বৃন্দাবনদা
স্ক্রিপ্টটা হয় ওটা আমি খুব ভয় পাই ওই স্ক্রিপ্টটা, কারণ কি এত সুন্দর কথাগুলো থাকে জিন্দাবন্দার স্ক্রিপ্টের, ওটা যদি প্রপারভাবে যদি ভাষাটা আমি না দিতে পারি তাহলে কিন্তু আমার ক্যারেক্টারের দাম থাকলো না, ডায়লগটা যে এত সুন্দর লিখলো ওইটারও কোনো দাম থাকলো না, আর যে ডিরেকশন দিল ওই ক্যারেক্টারটা ওই গল্পটা ওই সিনটা পড়ে যাবে। তা আমার ধরেন যে পাবনা ভাই কি আনাছিস খাইছিস কানে গেছিলি রে ভাই, এটা হচ্ছে যে অল্প অল্প পারি পুরো। এখন ধরেন যে রাজশাহী বেটা বলছ কেন খাইছিস না কেন কুঠি গিয়েছিলি বলতো সেই চাপাই চাপাই না সেটা বরিশাল নোয়াখালীতে সচরাচর এটা আমরা পারি, যেটা তোমার যেই কেউ পারে, জি তো এটা কোনো বলার কিছু নাই। তো আমার ওইটা আমার কথা হচ্ছে কি ভাই ভাষা দিয়ে অ্যাক্টিং হচ্ছে মেধা দিয়ে, অ্যাক্টিং বোঝা দিয়ে, না বুঝে আপনি আসলে ওই পাট গেছ এই শোন আমি তো কাউকে পাউডার দিয়ে আমার তোরা অন্য কাউকে সিলেক্ট করে শুরু করে দিস আর পাউডার দিয়ে আই তিনটা বা চারটা, জি ওইটা হচ্ছে আমাদের ওইটা। এই ধরনের আর্টিস্টকে আমি ঘৃণা করি। এই যে এইটা প্রডিউসারের ক্ষতি হচ্ছে, ডিরেক্টরের লস হচ্ছে, শিল্পীরা বসা থাকে অন্য শিল্পীরা তারা রাতে 12টার পরে যাইতে হয়, 1টার পর কারো বাসায় এত দূরে দূরে বাসায় গিয়ে বসে থাকে তাহলে ওইটা থাকতে আরে কাকা কী চা আর কাকা দরজাটা খুলবে, তারপরে আর 100 টাকা দিয়ে দরজা চাবি খুললে তারপর ঘরে ঢুকতে হয়। তো একটা মানুষের জন্য এই ক্ষতিগুলো হয়। জি তো এইগুলা এই আমাদের সিন্ডিকেট যারা আছে এরা নিজেরাই ঠিক নাই, তো অন্যদের কিছু কেমন ঠিক করবে? তো আবারও কি আসলে বাংলাদেশের নাটক জনপ্রিয়তার শীর্ষে যেতে পারে না? একটা সময় ছিল বাংলাদেশের নাটক কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ছিল, আপনার বহির বিশ্বেও কিন্তু বাংলাদেশের নাটক নিয়ে প্রশংসা পেত। তো এখন কিন্তু আসলে বাংলাদেশের নাটককে মানুষ ওইভাবে গ্রহণ করে না। না না গ্রহণ করে ভাই, বহির্বিশ্বে আছে আলহামদুলিল্লাহ ভালোই অবস্থানে আছে বাংলাদেশের নাটক। আমরা হচ্ছে ন্যাচারাল, আমরা ন্যাচারালি লিভ করতে পছন্দ করি। আমরা স্টার জলসা জি বাংলা বা বিভিন্ন চ্যানেল দেখেন, এরা কিন্তু কিছু কিছু নাটক দেখবেন কি মেকআপ ছাড়া মানতেছে। হ্যাঁ সেটা হচ্ছে যে ওরা মানে ওদের আউটডোরে গেল না, ওরা গ্ল্যামারটা খুঁজে পায় না, ওরা এডিটিং করতে পারে না, এডিটিং করে আবার আলাদা লাইট বসাইবো কালার বসাইবো, এটা ফিল্ম না তো নাটক, অত পরিমাণে বাজব নাটকে থাকে না। আমরা যেটা করি আমরা ন্যাচারাল করি। কিন্তু তারপরেও আপনার হচ্ছে আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না কেন? পাচ্ছে না কেন? ওই যে একটা কথা বলছিলাম যে সিন্ডিকেট একটা ঢুকে আছে, সিন্ডিকেটের কারণে ফিক্সড কিছু ডিরেক্টর এসে বসে, ফিক্সড কিছু রাইটার হয়ে বসে, ফিক্সড কিছু অ্যাক্টর হয়ে বসে, অ্যাক্ট্রেস মানে নায়ক নায়িকা চলে আসছেন। এইরা হচ্ছে একই ক্যাটাগরির আর্টিস্ট হয়ে গেছে তো একই চেহারা বারবার দেখতে 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 আর কত মনে করেন যে আর কত। কিন্তু এখন কিন্তু ওই যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে নতুন মুখ যারা আছে তারা কিন্তু খুব ভালো করতেছে, হ্যাঁ অনেক ভালো করতেছে, এবং আপনাদেরকে নিয়ে, আপনারা পুরাতন যারা ছিলেন, যারা অবহেলিত ছিলেন, তাদেরকে নিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করতেছে। না, সেটা তো আসেই, নতুনরা আসি বলেই তো মনে করেন যে পুরাতনরা একটু কাজ পায়, তাদের ইমোশন তো ওই পরিমাণে না। একটা লোক আপনার একটা নাটকের বাজেটে কত থাকে আমি তো কিছু জানি, তো ধরেন যে নাটকের বাজেটের অর্ধেকই যদি আমরা দুজন শিল্পী নিয়ে চলে যায়, জি বাকি শিল্পী করতে নেবে, আমার নিবে কোথেকে? আমার নিলে তো 5,000 টাকা দিতে হবে, জি আমার নিলে তো 5,000 টাকা কিছু না। স্বামীমের 2টা সিন আছে বাদ দে, ওই যে পড়াশোনার একটা লাগাই দে গেলমানি বাদ, ওরা দিলে সর্বোচ্চ গোবাদা আমার তরফ থেকে দুইটা চা খানিস, বিড়ি খানিস, এটা করে দিল। কিন্তু মা অনেক সময় মাও থাকে না ক্যারেক্টার, বাবাও থাকে না, ভাইও থাকে না, আমিও থাকে না, তো এই ক্যারেক্টারগুলো যার কোথায় কাজ তো করতে হবে এদের। তো এই যে নতুন যারা আসছে ভালো ভালো জি ছেলেরা বা মেয়েরা, এরা হচ্ছে রেভলিউশনটা কম না, এদের রেভলিউশন কম নেওয়ার কারণে এদের আবার ভিউ ভালোর কারণে, এদের রেভলিউশন কম নেওয়ার কারণে এই কিছু শিল্পী ওরা টানতে পারে। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি বলবো যে আমাদের আসলে যদি কোনো রকমের মানে আমি আজকে এখানে বসে অনেক কথাই বলে ফেলছি, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে ক্ষমা করে দেবেন। তবে শিল্পী সমাজকে বলবো যে এখনও কিছু শিল্পী আছে যারা অবহেলিত, দয়া করে তাদেরকে একটু দেখবেন। আর আপনাদের জন্য বলবো যে আমাদের নাটক বেশি বেশি করে দেখবেন, আমাদেরকে বেশি ভালোবাসবেন, এইটাই আপনাদের কাছে চাওয়া। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং বিদায় নেওয়ার আগে আমাদের আজকের অতিথি শামীম ভাইয়ের কণ্ঠে একটি গান শুন। কারণ হচ্ছে শিল্পীরা আসলে গান এবং অভিনয় দুইটাই কিন্তু আসলে
করে থাকে, যেমন একটু আগে আপনি একটা সংলাপ দিলেন, সেটাও গানে গানে আপনি দিলেন। আমরা একটা গানের একটা লাইন শুনবো। না আমি হচ্ছে কি গলা বেশি সুবিধা না আমার এই কাশি তো আমি গালি আসলে গালি দেয় না। আমি ওই যে আমাদের ওই যে বউয়ে অল্প না বয়সের সখিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বললা সেরিল কোন জেলায় বাড়ি আরে বাড়ি আমার ফুল হতলা বাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাচুর মালা তো সেই ফুলের মালা। চমৎকার। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।